মুক্তিযুদ্ধ থেকে আমাদের রাজনীতিবিদরা শেখে নিবে। ১/১১ থেকে কোনো লেসন নেয় নাই। ২৪-এর আন্দোলন থেকেও তারা কিছু শিখেছে বলে আমার মনে হয় না। সরকার বলছে সরকার আর কোনো আলোচনায় বসবে না। এখন রাজনৈতিক দলগুলো যেগুলো করছে এটা হচ্ছে শোডাউনের রাজনীতি, অর্থাৎ আমার কত শক্তি এটা দৃশ্যমান হোক, আমি দেখায় দিব। জনগণ বারবার প্রতারিত হয়েছে, আরেকবার প্রতারিত হওয়ার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে উপস্থিত আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা একটু সংস্কার প্রসঙ্গে আসি। বাংলাদেশের সংস্কার কেন ব্যর্থ হয়, জাস্ট সংক্ষেপে একটু মন্তব্য করবেন, তারপর আমরা বিস্তারিত যাব। সংস্কার কেন ব্যর্থ হয় বাংলাদেশে? এইটা তো এখন একটা জেনেরিক প্রশ্ন হয়ে গেল আমাদের সম্বন্ধে। যে অনেক বছর আগে ম্যাকুলে যে মন্তব্যটা করেছিলেন বাঙালি চরিত্র গাঙ্গেয় বদ্বীপের অধিবাসীদের সম্পর্কে, সেই অবস্থান থেকে তো আমরা এখনো আসি নাই। পরস্পরের প্রতি ঈর্ষা, হিংসা, মারামারি, মিথ্যাচার করা, এগুলো কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে জাতিগতভাবে। তো ফলে যেটা হয়েছে, আমরা যদি নিজেরা না বদলাই তাহলে তো পরিবর্তন হবে না। আমরা যে সংস্কারটা চাই, আমাদের মননে মগজে তো সংস্কারটা নাই। আমরা আগে যা ছিলাম ওই একইভাবে এখনও চিন্তা করি। এখন তার মধ্যেও মনে করেন যে এই যে একটা জিনিস আছে, আপনি দেখবেন যে রাজনীতিটা রাজনৈতিক দল না করলেও কিন্তু রাজনীতি করা যায়, রাজনৈতিকভাবে সচেতন যদি হয়ে যায়। এটা মানে রাজনীতিটা কি, রাষ্ট্রকে নিয়ে চিন্তা ভাবনা করা। তো সেখানে তো যে কোনো ব্যক্তির একটা মতামত থাকতে, ওপিনিয়ন থাকতে পারে। আমাদের সমাজে কিন্তু ওপিনিয়ন মেকাররা বেশিরভাগই কিন্তু রাজনৈতিক দলের বাইরের লোক। তারাই ওপিনিয়ন তৈরি করেন, মিডিয়ার মাধ্যমে হোক বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হোক। এখন রাজনৈতিক দলগুলো মনে করে যে রাজনীতি মানে হচ্ছে রাজনৈতিক দল, আর আমার কাছে রাজনৈতিক দল মানে হচ্ছে দলবাজি। এর বাইরেও রাজনীতি আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনীতির বাইরে কাউকে। তো এরকম পরিস্থিতি হয় কি, সংস্কার খুব ডিফিকাল্ট। কারণ রাজনৈতিক দলগুলোর যে দৃষ্টিভঙ্গি, এটাতে খুব একটা পরিবর্তন দেখি না। এই যে বড় বড় ঘটনা ঘটে যায়, যেমন ১/১১ সময় একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল সংস্কারের, তখন বিএনপির মধ্যে থেকে অনেক সংস্কার প্রস্তাব এসেছিল, আওয়ামী লীগের মধ্যে থেকে এসেছিল, এবং কিন্তু তখন তো -2 ফর্মুলাও শুরু হয়েছিল। না, তখন তো সবাই -2 তো দলের ওই তো সংস্কারের মধ্যে থেকেই এসেছিল। তো কারণ দলের মধ্যে থেকে আপনি যদি আব্দুর রাজ্জাক তোফায়েল আহমদের সংস্কার প্রস্তাব দেখেন 5 দফা, সেখানে কিন্তু এই কথাগুলো আছে যে প্রধানমন্ত্রী এবং দলের নেতা একজন হতে পারবেন না। এটা 2007 সালে তাদের করা। তো এটা তো নতুন কিছু না। এখন যেটা আসছে সংস্কার প্রস্তাবে, বিএনপির মধ্যে আপনি দেখবেন যে সাইফুর রহমান এবং মান্নান ভূঁইয়া সাহেবের যে প্রস্তাব ছিল, তার মধ্যে এগুলো ছিল। অর্থাৎ দলের মধ্যে ব্যক্তি এবং পরিবারের যে নিয়ন্ত্রণটা, একাধিপত্য, এটা তারা ভাঙতে চেয়েছিলেন। তো এখন এই সুযোগটা নিয়েছিলেন সামরিক বাহিনী, এবং তারা ওইটা নিয়ে কাজ করেছিলেন। এবং এই যে -2, আমি শুনেছি -4, মানে দুইটা পরিবারকে একেবারে বাদ দিয়ে দেওয়া, এই জিনিস আলোচনায় তো ছিল এগুলো। এখন কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি তাদের যদি উপলব্ধিতে আসে যে এই সংস্কারগুলির পেছনে মানুষের আকাঙ্ক্ষা আছে, এগুলি হওয়ার দরকার, তাইলে তো আর বাইরে থেকে এটার উপরে চাপিয়ে দিতে হয় না। ওই তথাকথিত ষড়যন্ত্রটা করতে হয় না। ষড়যন্ত্রের শর্ত কিন্তু দলগুলো নিজেরা তৈরি করে, তখন বাইরে থেকে এসে অন্যরা কাজ করে। আমি এই শর্তগুলো তৈরি করব কেন? আমি যদি বুঝি মানুষ কি চায়, কি আকাঙ্ক্ষা, তাহলে তো আমি সেই অনুযায়ী আমার নিজেকে বদলাতে পারি। বদলালে তো আর এটা লাগে না। তো 1/11-এর সেই সেনা সমর্থিত সরকারের সময় রাজনৈতিক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা কিন্তু পরবর্তীতে আর কোনো মানে কুলকিনারা পায়নি। 2 নেত্রীকে আটক করে জেলে রাখা হয়েছিল, পরে তাদের দুজনকেই আবার মুক্তি দেয়া হয়। তো এখন আমরা জুলাই সনদ নিয়ে যে বিতর্ক চলছে, আলাপ আলোচনা চলছে, আপনি জানেন কয়েকটা নারী সংগঠন প্রেস কনফারেন্স করে বলেছে যে জুলাই সনদের নারীদের নিয়ে কোনো প্রসঙ্গ নাই, আমরা এটা গ্রহণ করতে নারাজ। অনেকে বলছেন যে জুলাই সনদে তো আসলে মেহনতি মানুষ, শ্রমিক, সাধারণ মানুষেরও তো কোনো কথা নাই। তাহলে এই যে জুলাই সনদের ভবিষ্যৎটা কি হবে? না, জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা অনেকে আন্তরিক না। মনে করেন যে একটা নারী কমিশন হয়েছিল,
তাদের অনেকগুলো প্রস্তাব ছিল। এটা লেবার কমিশন একটা হয়েছিল। হ্যাঁ, লেবার কমিশন একটা। আমি নারীটা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। সেই কমিশনের যে প্রস্তাবগুলো ছিল, সেই প্রস্তাবগুলো নিয়ে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেভাবে ডিবেট হয় নাই। কিছু দল, কিছু গোষ্ঠী সেটা প্রতিবাদ করেছে, এবং তাদের তো ওই একটা মুখরোচক স্লোগান আছে, এটা ইসলাম বিরোধী, এটা শরিয়া বিরোধী। এটা দিয়ে তারা মানুষের, সরল প্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে সুরসুরি দিয়ে তারা তাদের ফায়দাগুলি লোটে। সবচাইতে মজার ব্যাপার হলো যে এই যে সোকল্ড সেকুলার পার্টি বা নন ইসলামিস্ট পার্টি যারা ছিল, বিএনপি বা এনসিপিও আছে পরবর্তী, এরাও কিন্তু এটা নিয়ে কোনো স্ট্যান্ড নিল না। অর্থাৎ নারীর ব্যাপারে কিন্তু সবাই একমত যে এদেরকে বাইরে রাখতে হবে। তো ওইখানেই ওটা মাঠে মারা গেল। লেবার কমিশনের ব্যাপারটাও আলোচনায় আসলো না, এবং এরা জাতীয় ঐক্যমত্য কমিশনেও তাদের লোক নাই। স্থানীয় সরকার, এটা নিয়েও একটা কমিশন হয়েছিল, এবং একটা দাবিও উঠেছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। এই দাবিটা কিন্তু 11 সময়ও ছিল, কিন্তু আওয়ামী লীগ বিএনপি রাজি হয় নাই। এবারও দেখা গেল যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী রাজি না আগে। কারণ কথা হচ্ছে কি, স্থানীয় সরকারটা দখল করার যে একটা মানসিকতা, হ্যাঁ, যিনি এমপি হবেন তিনি হবেন ওই এলাকার তালুকদার, ওই তালুকটা তার, ওই রাজ্যটা তার, তিনি সমস্ত ইউনিয়ন পরিষদ নিয়োগ দেবেন, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, এই তালিকদারিটা তারা ছাড়তে চান না। তো সুতরাং এগুলো মাঠে মারা গেছে। তো সংস্কারের অনেক বেসিক জিনিস কিন্তু বাদ পড়ে গেছে। আর আমরা যে সংবিধান নিয়ে এত মারামারি করছি, কথাবার্তা বলছি, সংবিধান আমাদের কি কাজে লাগে আপনি আমাকে বলেন? আমি কি চাই? আমি চাই রাত 12টার সময় একা রাস্তায় নিরাপদে হাঁটবো, কেউ আমাকে চিন্তাই করবে না। একটা মেয়ে দিনের বেলায় একা হাঁটতে পারে না, রাত তো দূরের কথা। এগুলো হচ্ছে আমি আজকে একটা দোকানে একটা পেঁয়াজ কিনতে গিয়ে 5টা দোকানে যান, 5 রকম দাম। এই এনার্কি তো চলতে পারে না। এই এনার্কি সংবিধান সংশোধন করে কি ঠেকানো সম্ভব? সংবিধান সংশোধন করে তার এই এনার্কি হবে না। আমরা কি চাই? একটা কমফোর্টেবল লাইফ চাই। আমাদের সন্তানরা কি চায়? তারা লেখাপড়া শেষ করে একটা কর্মসংস্থান চায়। আমাদের সন্তানদের জন্য আমাদের কি কাম্য? তারা একটা ভালো প্রতিষ্ঠানে ভালো করে লেখাপড়া করবে। শিক্ষার পরিবেশ নাই কোথাও। আপনার মানে গণপরিবহনে এক ধরনের মাফিয়াতন্ত্র। হঠাৎ করে ঢাকা শহরে গরিবের বন্ধু বেড়ে গেল 1 কোটি। কি? এই ব্যাটারি রিক্সা চলতে দিতে হবে, নাহলে গরিব মানুষ খাবে কি? শৃঙ্খলাটা একদম ধ্বংস হয়ে গেছে। এবং এই গরিবের বন্ধুরা কেউ রিক্সায় চড়ে না, প্রত্যেকের গাড়ি আছে, বড় বড় কথা বলে এরা। রিক্সাওয়ালার জন্য জুলাই সনদ বাস্তবায়ন হলে কি এই সমস্যাগুলো সমাধান? কোনোটারই সমাধান হবে না। জুলাই সনদে তো এই সমস্ত কথাবার্তাই নাই। তো সেখানে অনেক আছে সুপারফ্লুয়াস কথাবার্তা। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, সংবিধানের একটা আছে যে আপনি এমন কিছু বিধি ব্যবস্থা করেন যেখানে আমরা যেটাকে বলছি যে ফ্যাসিস্ট শক্তি বা একটা কর্তৃত্ববাদী রাজনীতি যাতে না থাকে, তার অবসান হয়, সেটা আমরা চাচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে যদি কর্তৃত্ববাদ থাকে, সংবিধানে কি কোথাও লেখা আছে নাকি যে দেশটা পরিবারের হাতে চলে যাবে? কিন্তু এটা তো হয়, কিভাবে হয়? তো সুতরাং এটা কিন্তু সংবিধানের সংস্কার করবো আপনি এনশিওর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না মানুষগুলো বদলাচ্ছে। আবার মূল প্রশ্নে ফিরে আসি। আপনি যেটা বলছিলেন নারীদের কথা বলা হয়নি, অর্ধেক জনগোষ্ঠী নারী, অর্ধেক ভোটার নারী। তাহলে এই জুলাই সনদের ভবিষ্যৎই বা কি হবে? আর জুলাই সনদ যদি এই অবস্থায় ধরেন গণভোটে যায়, আপনি যেটা বলছেন নারীরা এটাকে মানতে নারাজ, তাহলে অর্ধেক ভোটার নারী। তর্কের খাতির বললাম, যেটা গণভোটে গেল সেই ভোটার টার্ন আউট যদি খুবই লো হয়, 30-35% হয়, মেজরিটি ভোটার যদি না আসে, হাইপোথেটিক্যাল কোশ্চেন, তাহলে কি তখন বলা হবে যে এই কোন সংস্কারে আমাদের দরকার নেই? না, আমি বলি যে পুরা জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে, এটা হইলো একটা সুন্নি মুসলমানদের কমিশন। আই এম সরি টু সে, এই জন্য বলি কোনো কমিশনে কোনো নন মুসলিম সদস্য নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনে যে 6-7 জন আছে, কোনো নারী নাই। মানে হাউ কাম? এটা তো খুব হাস্যকর লাগে। 21 শতকের এই 3য় দশকে এসে আমরা একটা কমিশন পেলাম যেখানে কোনো ধর্মীয় সংখ্যালঘুর কোনো প্রতিনিধিত্ব নাই, কোনো নারীর প্রতিনিধিত্ব নাই। তাহলে সমাজটা কি, মানে সমাজের কি কোনো বৈচিত্র্য থাকবে না? বা ইনক্লুসিভ হবে কিভাবে? আমরা মুখে বলছি আমরা অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ ইত্যাদি বলতেছি, তা আমাদের কমিশনের দিকে তাকালেই তো বোঝা যায়। তো সুতরাং এই কমিশন যেভাবে হয়েছে, 7টা না 8টা কমিশন হয়েছিল না 6টা 11টা কমিশন হয়েছিল। প্রথমে তো যে 6টাকে নিয়ে, এই 6টার মধ্যে একজনও
মানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নাই। এটা একটা মানে, আবার আমরা বলছি কি আমাদের দেশ, আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র, হ্যাঁ, এখানে কোনো ইয়ে নাই, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা অসাম্প্রদায়িক, আমাদের এখানে কোনো বিরোধ নাই, কোনো সাম্প্রদায়িকতা নাই, খুব জোর গলায় বলতেছে। তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে আপনি কি খুব আশাবাদী না? না, আমি আশাবাদী না। কারণ আমাদের যে মূল চাওয়াগুলো, সেই চাওয়াগুলোর মানে আমার জীবন, আমি একটা উন্নত জীবন পাবো, তার নিশ্চয়তা এই সনদে নাই। আমি এবং সনদটা কি, সনদটা হচ্ছে সেখানে রাষ্ট্রের অঙ্গীকারগুলো লিপিবদ্ধ আছে। তো রাষ্ট্র যে বিষয়গুলোতে অঙ্গীকার করা উচিত বলে আমি মনে করছি, আমি মনে করি একটা খুব ভালো শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের এখানে, যেরকম আছে যুক্তরাষ্ট্রে। এই মডেলটা আমরা নিতে পারি, তাই না? আমাদের খুব ভালো একটা মানে বিনিয়োগ পরিকল্পনা দরকার। কেমন? নাইলে তো কর্মসংস্থান হবে না। এখন আপনি দেখেন বিনিয়োগ প্রত্যেক বছর বছর আমাদের শিল্পনীতি বদলায়, কৃষিনীতি বদলায়, আমাদের বিনিয়োগ বোর্ড কি আছে, প্রত্যেক বছর বছর এটা নিয়ে, তা বছর বছর যদি আপনি নিয়ম বদলান তাহলে তো দীর্ঘমেয়াদে কেউ এখানে বিনিয়োগ করবে না। আমরা খালি বিদেশি বিনিয়োগ মনে চেঁচাই, আমি তো দেশি বিনিয়োগই হবে না। কেন করবে? আমি যদি একটা বিনিয়োগ করতে চাই, আমার যদি মানে একটা পার্সপেক্টিভ প্ল্যান থাকে যে আমি 40 বছরের জন্য করব, আমি তো জানি 2 বছর পরে নীতি বদলে যাবে, তখন আমি এফেক্টেড হব। তো বছর বছর কাজে আমাদের এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে একেবারে। ট্রেড ইউনিয়নের কথা আমি আর নাইবা বললাম, শিল্পক্ষেত্রে এনার্কি আছে অনেক। এই যে প্রায় আমরা শুনি না যে বেতন পায় নাই বলে শ্রমিকরা রাস্তায় নেমে ভাঙচুর করতেছে। আমার কথা হলো বেতন পাবে না কেন? যে প্রতিষ্ঠান মাসের প্রথম সপ্তাহে বেতন দিতে পারবে না, সেই প্রতিষ্ঠান আপনি নিয়ে নেন, অধিগ্রহণ করেন, এটা রাখারই দরকার নাই। এটা মিডিয়ার জন্য প্রযোজ্য। অনেক মিডিয়া মানে সাংবাদিকদের ঠিক মতন বেতন দেয় না, বাতিল করে দেয়। আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, 1990 সালের যে গণঅভ্যুত্থানটা হলো, গণঅভ্যুত্থানে 3 জোটের যে রূপরেখা ছিল, ওই রূপরেখায় অনেক ভালো ভালো প্রস্তাব ছিল। জুডিশিয়ারি কিভাবে চলবে, আপনার আমলাতন্ত্র কিভাবে চলবে, পলিটিক্যাল কালচার কিভাবে হবে। কিন্তু ওই সময় আন্দোলনের সময় সবার কমন এনিমি ছিল এরশাদ সাহেব। এরশাদকে ক্ষমতা থেকে হটাইতে হবে। হটানোর পরে ক্ষমতা নিয়েই কিন্তু আবার সব পক্ষের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তাহলে ওই সময় যা যা প্রতিশ্রুতি ছিল, কমিটমেন্ট ছিল, কোনো কিছুই আর ওইভাবে আমাদের পরবর্তীতে বাস্তবায়ন করা হয়নি। তো 5ই আগস্টের পরেও কি এরকম একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন কিনা, ক্ষমতার কম্পিটিশন, কে যাবে কে কোথায় যাবে? হ্যাঁ, সেটাই তো দেখছি আমরা এখন। রাজনৈতিক দলগুলো যখন এক দল আরেক দল সম্বন্ধে যে ধরনের ভাষা ব্যবহার করে, সেই ভাষা থেকেই বোঝা যায় যে তারা মানে মানে এদের মধ্যে একটা ইয়ে হচ্ছে যে আমি হচ্ছি অভ্রান্ত, আমার কোনো দোষ ত্রুটি নাই, আমি যা চাই সেটাই হচ্ছে ঠিক, আর বাকি সবাই হচ্ছে ভ্রান্ত, তাদের চাওয়াটা ভুল, এবং আমি হচ্ছে একমাত্র দেশপ্রেমিক এবং জনগণের বন্ধু, আর বাকি সবাই হচ্ছে দেশদ্রোহী, গণশত্রু। এই চিন্তাটা মানুষের মধ্যে আছে। আমরা কথায় কথায় মানুষের দেশপ্রেম নিয়ে কটাক্ষ করি, সন্দেহ করি। 50 বছর ধরে এটা করেছে। সরকারের সমালোচনা করলেই এটা দেশদ্রোহিতা বলে ধরে নেওয়া হয় সব জায়গায়। আপনি অতীতের আমাদের নেতা নেত্রীদের বক্তৃতাগুলো দেখেন পত্রিকায়, দেশপ্রেম নিয়ে কটাক্ষ শুধু। তো এই জিনিসটা আছে, এবং রাজনৈতিক দলগুলোর আচরণ। তা আমি একটা কথা বলবো যে যারা 71 থেকে 75 আমরা একটা সময়ে গেছি, মুক্তিযুদ্ধ থেকে আমাদের রাজনীতিবিদরা শেখে নিয়ে গেছে। 1/11 থেকে কোনো লেসন নেয় নাই। 24-এর আন্দোলন থেকেও তারা কিছু শিখেছে বলে আমার মনে হয় না। তাহলে এটার পুনরাবৃত্তি ঠেকাবেন কিভাবে? আমি মনে করি যে আমার ধারণা হয়েছে যে জনগণ বারবার প্রতারিত হয়েছে, আরেকবার প্রতারিত হওয়ার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এখন যেমন আমরা আগেই কথা বলছিলাম যে 7 দিনের ভিতরে দলগুলোর ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসা। জামাতের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব করা হয়েছে আলোচনায় বসার, বিএনপি আলোচনায় বসছে না। যদি আপনি বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য বিবৃতি দেখে থাকেন, তারা বলছে যে সরকার চাইলে আলোচনায় বসবে সরকারের সাথে, কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে চাপ সৃষ্টি করে আলোচনার পরিবেশ তৈরি করা, এটাই আমরা রাজি না। হ্যাঁ, তো সরকার তো তাদেরকে নিয়ে বসতে পারে,
আমার কথা, সরকার বলছে সরকার আর কোনো আলোচনায় বসবে না। তো সরকার তো আলোচনা এখানে শেষ করে দিয়েছে, যখন জুলাই সনদ হয়ে গেছে, সবার সইটই হয়ে গেছে, সেখানে সরকারের কাজও শেষ হয়ে গেছে। এখন রাজনৈতিক দলগুলো যেগুলো করছে এটা হচ্ছে শোডাউনের রাজনীতি, অর্থাৎ আমার কত শক্তি এটা দৃশ্যমান হোক, আমি দেখায় দিব, কথাবার্তা আস্ফালন ওই ধরনেরই, এবং অনেকে অসংযত কথাবার্তা বলছেন কিন্তু এখন। ফলে আমরা দেখি যেটা মানে মানে আস্ফালন করা, আস্তিন গুটিয়ে কথা বলা, আঙ্গুল নেড়ে ধমক দেওয়া, এই জিনিসগুলো শুরু হয়ে গেছে। ভাষারও কিন্তু অনেক আপনার অবনতি ঘটছে, যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে। অনেক রাজনীতিবিদ মনে করেন যে এই ধরনের স্ল্যাং, পলিটিক্যাল স্ল্যাং বা এই ধরনের ভাষা ব্যবহার করলে এগুলো পাবলিক খায়, মানে পাবলিক গরম বক্তৃতা। তাহলে রাজনীতিও কি ক্লিকবেট হয়ে গেছে? সেরকমই, মানে তারা ওই মনে করে যে কোনটা দিলে মানুষ খাবে, একটু গরম, মানে মানে রাজনীতিতে উত্তাপ ছড়ালে বোধহয় আমার জনপ্রিয়তা বাড়বে। আপনি দেখবেন যে মাইক্রোফোনটা সামনে পেলে এই যে যেভাবে চেঁচায় গলার রক ফুলিয়ে কথাবার্তা বলে না, এটা তো দরকার নাই, কথা তো আস্তে আস্তে বলতে পারে। আপনি নিশ্চয়ই শুনেছেন অনেকবার ইন্দিরা গান্ধীর বক্তৃতা, খুবই মার্জিত, আস্তে 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 বলে। তো তিনি তো অনেক বড় দেশের অনেক বড় নেতা ছিলেন। আমাকে সবসময় গর্দানের রক ফুলিয়ে আস্তিন গুটিয়ে আঙ্গুল নেড়ে কথা বলতে হবে কেন, চেঁচিয়ে কথা বলতে হবে কেন? মাইক্রোফোন থাকলে তো সেটা আবার সব জায়গায় যায়। কিন্তু আপনি দেখবেন আমাদের রাজনীতির ভাষায় মনে যেন ধমক দিচ্ছে। এটা অনুসারীদেরকে কি উত্তেজিত করার একটা প্রচেষ্টা? তাদের মনে এই ধারণা, এবং হ্যাঁ, এবং অনুসারীরাও হাততালি দেয়, যত গরম বক্তৃতা দেয় দেখবেন যে প্রচুর হাততালি পাচ্ছে, এবং তারাও মনে করে তারা খুব চমৎকার কথা বলছে। কিন্তু এই অনুসারীদের মধ্যে বেশিরভাগই ভাড়াটে, সুযোগ সুবিধার জন্য আসছে। আপনি চেহারা দেখলে বুঝে যাবেন যে এই লোকটা সন্ত্রাসী, কিন্তু দেখবেন যে এই লোকটাই নমিনেশন পাবে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে একটা অচল অবস্থার তো সৃষ্টি হয়েছে। এটা থেকে আসলে উত্তরণের কোনো উপায় আছে কি? উত্তরণের উপায় আছে, কিন্তু আমি খুব স্বল্প মেয়াদে এটা সম্ভাবনা দেখি না। এটা দীর্ঘমেয়াদে এটা হবে, আস্তে 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 আস্তে। আমি মনে করি যে এই যে জুলাই সনদে যে জিনিসগুলো আছে, যদিও এটা অনেকেই প্রত্যাখ্যান করেছে, তাদের কথাগুলো নাই, তারপরেও আমি বলবো যে কিছু কিছু ব্যাপারে, সাংবিধানিক সংস্কারের ব্যাপারে যে কথাগুলো আছে, সেগুলো যদি আমরা একটা সূচনা করতে পারি, সূচনা করলে আমরা ধীরে ধীরে ওইটার উপর ভিত্তি করে এগোবো। আমরা তো সেটা করতে পারছি না, আমরা তো পেছন দিকে হাঁটছি। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা যে সংবিধানটা পেলাম, যারা সংবিধানটা লিখেছিলেন তারাই ৩ বছরের মাথায় সেটাকে মানে ছুঁড়ে ফেলে দিলেন। তো সুতরাং আমরা তো এই একটা এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আসলে দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারি না। এখন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এই অচল অবস্থার তো একটা নিরসন দরকার। রাজনৈতিক আমাদেরকে এই অচল অবস্থা নিয়ে, মানে এখন এখানে সরকার, এখন তো সরকার বলতে আমি শুধু অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টা বুঝছি না, এর সঙ্গে আছে রাষ্ট্র, এর মধ্যে আমলাতন্ত্র আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, ব্যবসায়ীরা আছে। এরা হচ্ছে সমাজের বড় স্টেক হোল্ডার রাষ্ট্রের। এখন তারা যদি ডিটারমাইন্ড হয় যে তারা নির্বাচন করিয়ে নেবে একটা, তাহলে নির্বাচন হবে। আমরা ওই সরকার চাইলে নির্বাচন হয়, এমনকি ৯৬-এর ১৫ ফেব্রুয়ারি তো একটা হয়েছিল। তো সরকারের চাওয়ার ভিতরে কি কোনো ঘাটতি আছে বলে মনে হয়? না, সরকার তো এখন পর্যন্ত তো সরকার বলে যাচ্ছে নির্বাচন যথাসময়ে হবে, সরকারের মুখপাত্ররা বলছেন। তো আমি সেটার উপরে এখনো ভরসা করে আছি, কিন্তু বাজারে গুঞ্জন আছে যে নির্বাচন হবে না। এবং আস্থার একটা বড় সংকট আছে না। এছাড়াও ধরেন নির্বাচনটা না হলে যারা লাভবান হবে তারা তো এই নির্বাচন না হওয়ার জন্য অনেক বিনিয়োগ করছে। তো সুতরাং নানান রকমের কাণ্ড কারখানা হবে, সাবোটাজ হবে, আমরা দেখব। এর মধ্য দিয়ে নির্বাচনটা করিয়ে নিতে পারলে ভালো, নাইলে আমরা আরো মানে অনেক বড় রকমের ক্রাইসিসে পড়ে যাব নির্বাচন না হলে। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আছেন, আপনি নাম বলার দরকার নাই, নির্বাচন হলে তাদের কোনো লাভ নাই, নির্বাচন না হলে তাদের কোনো ক্ষতিও নাই। তা তারা এগুলো নিয়ে অনেক সময় খেলা করেন,
দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলেন, কাজ করেন, কিন্তু সমাজে সাধারণ মানুষ তো স্থিতি চায়, শান্তি চায়, তরুণরা কাজ চায়, চাকরি চায়, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চায়। তো এইটার একটা পরিবেশের জন্য তো আমাদের একটা নির্বাচিত একটা সরকার ছাড়া আমি তো কোনো আন্দোলনটা শুরুই হয়েছিল কিন্তু আসলে চাকরির জন্য, কোটা সংস্কার, বৈষম্য 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 চাকরিতে বৈষম্য। কিন্তু গত 1 বছরে 14 মাসে 15 মাসে চাকরির বাজার কিন্তু আরো খারাপ হয়েছে। আরো খারাপ মানে কি? মানে এটা আরো খারাপের দিকে যাবে। আপনি দেখবেন যে কোনো বিনিয়োগ নাই তো। চাকরি কর্মসংস্থান তো ধরেন পাবলিক সেক্টরে কর্মসংস্থান হয় হয়তো 3%, 4%, 5%, বাকি 95% হয় প্রাইভেট সেক্টরে বা তারা স্বনিয়োজিত। হ্যাঁ, তো সেখানে তো বিনিয়োগের পরিবেশ না থাকলে, বিনিয়োগ না হলে তো প্রাইভেট সেক্টরে কর্মসংস্থান হবে না। শুধু একটা নির্বাচন হলেই কি সব সংকট কেটে যাবে, নাকি নির্বাচনের পরেও অনেক সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে? না, নির্বাচন একটা না, ধারাবাহিকভাবে একটার পর একটা নির্বাচন হতে হবে এবং ভালো নির্বাচন হতে হবে। আমরা যদি আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে তুলনা করি, ভারত একটা সাস্টেনেবল সিস্টেমের মধ্যে গেছে, তার অনেক হাজারো সমস্যা আছে, কিন্তু তাদের নির্বাচন নিয়ে কিন্তু কোনো, তাদের তো নির্বাচনকালীন কি বলে দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন কোনো সরকার ব্যবস্থা, সরকারও নাই। কিন্তু তাহলে এটা কিভাবে দাঁড়ালো? ইনস্টিটিউশনটা ডেভেলপ করেছে, আমাদের এখানে ডেভেলপ করে নাই। আমাদের এখানে হতো, কিন্তু পাকিস্তান আমলে ওই যে বললাম মিলিটারিরা এটাকে ধ্বংস করেছে একবার, তারপরে আবার 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 আমাদের এখানে এটা এসেছে। অর্থাৎ 72-এর পর থেকে যদি আমরা প্রতি 5 বছর পর পর ধারাবাহিক নির্বাচন পেতাম, গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে পারতাম, এবং আমি আজীবন ক্ষমতায় থাকবো এই চিন্তাটা মাথায় না থাকতো, তাহলে হতো কি এই প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়ে যেত এবং মানুষ, যেমন যে ক্যাওটিক সিচুয়েশন ছিল ভারতে, ইভেন 71-72 সালেও আমরা যেটা দেখেছি, মানুষের চাকরি নাই, বাকরি নাই, রাস্তাঘাট নাই, কিছু নাই। আর আজকে দেখেন তারা কোথায় চলে গেছে। তো ভারত এখন সারা বিশ্বের 3য় অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে বা হয়েই গেছে অথবা। তো সুতরাং এই জিনিসগুলো আছে। তো আমরা আসলে একটা ধারাবাহিকতা দরকার, সব কিছুর ধারাবাহিকতা না থাকলে হবে না। আমরা আবার আপনাকে একটা জেনেরিক কোশ্চেন করি। এই যে সিচুয়েশন আপনি বর্ণনা করলেন, এইটার প্রেক্ষিতে যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ কি? গণতন্ত্র বলতে তো আমরা বুঝি 5 বছর পর পর ভোট দেওয়া, আমাদের রাজনীতিবিদরা এটাই বোঝে। তো 5 বছর পর পর ভোট দেওয়া মানে হচ্ছে 5 জন চোরের মধ্যে 1 জন চোরকে বেছে নেওয়া। আমার দৃষ্টিতে যে বাকিরা অপেক্ষায় থাকবে, বাকি রকমের ভার্চুয়ালি জিনিসটা এটা দাঁড়িয়ে গেছে। তো সুতরাং এখান থেকে সরে আসতে হলে যে না, ভোট না, আমার কথা হচ্ছে যে জনমতের প্রতিফলন থাকতে হবে। আমাদের একটা জাতীয় সংসদ, সেখানে যে 300 জন যাবেন বা 300+, আমি ওই যে 50 জন নারী আছেন, এদেরকে আমি ঠিক সেই অর্থে জাতীয় সংসদ সদস্য মনেই করি না। এরা ওই যে বাকি 300 আছে, তারা নিজেদের মধ্যে একটা ভাগাভাগি করে নেয়, তার কারো বন্ধু, কারো আত্মীয়, কারো ভাইয়ের ছেলে, কারো শাশুড়ি, অনেকটা পুনর্বাসনের ব্যবস্থার মতো ব্যবহৃত হয়। ওইখানে আবার পিআর, এটাকে পিআর বলতে পারেন দলগুলোর মধ্যে। তো এইটা 300 লোক, তাদেরকে ভাবতে হবে যে তারা জনগণের প্রতিনিধিত্ব করেন, শুধু নিজেদের না। কিন্তু এই যে দেখেন, আমি একটা কথা বলি, জামাতে ইসলামী সম্প্রতি বলেছে তাদের এক নেতা যে আমরা যদি সরকার গঠন করি, আমরা কেউ নিব না, গাড়ি নিব না, ফ্ল্যাট নিব না। তো অন্যান্য দল এটা বলতে পারে না, বলে না কেন? কোটি কোটি টাকা বিনিয়োগ করবে এক একজন সংসদ সদস্য হওয়ার জন্য, সেই টাকাটা তুলবে না? তুলবে তো। তো সুতরাং এই যে এলাকা ভিত্তিক যে তালুকদারি, ঠিকাদারি ব্যবস্থা, নানান রকমের প্রকল্প, এই এলজেডির মাধ্যমে যে দুনিয়ার যত অবাস্তব, অপ্রাসঙ্গিক এবং ক্ষতিকর প্রকল্প, এবং সেখানে শত শত কোটি টাকা যাচ্ছে, এবং সেখান থেকে একটা বড় অংশ চলে যায় রাজনৈতিক দলগুলোর কাছে, ওই তাদের মাধ্যমে, তাদের যে মানে কি বলে লাইনেজ যেটা আর কি। তো এইটা তো মানে এটা বন্ধ হবে কি হবে? তাহলে সংস্কার শুরু হওয়া উচিত ছিল কি আসলে রাজনৈতিক দলগুলোর ভিতর থেকেই, ভেতর থেকে দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা, আর্থিক স্বচ্ছতা আছে কিনা সেটা এনশিওর করা। কিন্তু গত 1 বছরে কি এ ধরনের কোনো লক্ষণ, সূচনা আপনি দেখতে পাচ্ছেন?
আপনি দেখবেন যে 2007-08-এর যে নির্বাচন কমিশন ছিল, তারা ওই যে কিছু সংস্কারের চেষ্টা করেছিল, ওই যে 8টি বিষয়ে তথ্য দেওয়াটা বাধ্যতামূলক, এটা তো তারাই প্রথম করে, তার আগে তো এটা ছিল না। তো এই জিনিসগুলো আর একটু বাড়ানো যায়। আর ভালো মানুষ, মানে যার ট্র্যাক রেকর্ড, মানে যে গুন্ডামি মাস্তানি করে না, এই যে আপনি চিন্তা করেন একজন প্রার্থী যাবে কোথাও জনসভা করতে, তার পেছনে হয়তো 100-200 তরুণ মোটর বাইক নিয়ে। একটা প্রার্থীর পক্ষে 3000 মোটর বাইক দেখা গেছে। তো এই মোটর বাইক তো বেশিরভাগই হচ্ছে চাঁদাবাজির টাকায়, লুটের টাকায়, বোঝাই যায়। এবং আপনি দেখবেন যে এক সময় ক্যান্ডিডেটরা তার সমর্থকদেরকে হয়তো কোথাও কোথাও চা পানি খাওয়াতেন, এখন তো আর সেই জায়গায় নাই, এখন তো মোটর বাইক দিতে হয় ক্যাম্পেইন করতে হলে, বিশাল বাজেট নিয়ে নামতে হয়। তো এই বাজেটটা তাদের 10 গুণ তুলে ফেলে ক্ষমতায় দিয়ে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন।